কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল সচিবালয়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা, আলটিমেটাম দেন। সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা। তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পরপর গোপনে বৈঠকও করেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন? ৮৩% মানুষ মনে করেন যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকে তাহলে তারা আওয়ামী লীগকে ভোট দেবেন। একজন দুইজন নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্তত ৮ উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। এক বছরে খোদ উপদেষ্টারাই মেতে উঠেছেন দুর্নীতির মহোৎসবে। গত ৩ দিনে এনসিপি থেকে ৬ জন নেতা পদত্যাগ করেছেন। এই ঘটনাটি এনসিপির জন্য খুবই স্কেয়ারি এবং ভীতিকর বিষয়। তারা এনসিপি থেকে পদত্যাগ করে তারা ক্ষমা চেয়েছেন, এমনভাবে ক্ষমা চেয়েছেন যেন তারা এনসিপিতে যোগ দিয়ে ভুল করেছে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সচিবালয়ে আমলাদের বিদ্রোহ যে কোনো মুহূর্তেই হতে পারে। দর্শক মণ্ডলী, সচিবালয়ে এখনো প্রায় অর্ধেকের বেশি আমলাই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন। প্রিয় দর্শক, খবরে বলা হচ্ছে সচিবালয়ের বিদ্রোহ হতে পারে যে কোনো সময়। তো দর্শক, কি কারণে বিদ্রোহ হতে পারে এবং তাদের এই বিদ্রোহের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবে কিনা সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর ভিডিও। দর্শক, সেই ভিডিওটি একটু পরেই দেখতে চলেছেন। প্রিয় দর্শক, এছাড়াও একে একে ৮ উপদেষ্টা ধরা খেয়ে গেল এবার। দর্শক মণ্ডলী, এবার একজন সাবেক সচিব তিনি বলছেন ৮ উপদেষ্টা সরাসরি দুর্নীতির সাথে জড়িত। প্রিয় দর্শক, এতে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ৩৫% উপদেষ্টাই দুর্নীতিতে জড়িয়ে গেছে। দর্শক, কিভাবে দুর্নীতিতে জড়ালো এবং এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়টি নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় দর্শক, একটু পরেই সেই ভিডিওটি দেখতে চলেছেন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। একজন দুইজন নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্তত ৮ উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। গত এক বছরে সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। তবে এই প্রথম সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এমন গুরুতর অভিযোগ তুললেন সাবেক একজন সচিব। তার দাবি অনুযায়ী উপদেষ্টাদের দুর্নীতির কথা অধ্যাপক ইউনূসও জানেন, তবে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্য মন্ত্রিপরিষদ সচিব এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছেন। যদিও আব্দুস সাত্তার যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সেমিনারে উপস্থিত সারা দেশের প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তা ঠিক বলে সমর্থন দিয়েছিলেন। প্রশ্ন উঠেছে, নতুন বন্দোবস্তের কথা বলে ক্ষমতা নিয়ে অন্তর্বর্তী সরকার কি পরিণত হয়েছে দুর্নীতির অভয়ারণ্যে? শুধু দুর্নীতি নয়, সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, এমনকি ব্যক্তিগত কর্মকর্তা ও স্বজনদের স্বেচ্ছাচারের মতো গুরুতর অভিযোগেরও কোনো সুরাহা হতে দেখা যায়নি। উল্টো বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কায়েম হয়েছে চরম ভীতির পরিবেশ। জবাবদিহিহীন এমন অবস্থা কোন নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। অনুষ্ঠানে রীতিমতো বোমা ফাটান জনাব সাত্তার। তিনি দাবি করেন সরকারের ৮ উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। সাবেক সচিব বলেন, গোয়েন্দা সংস্থার কাছে ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উপদেষ্টাদের দুর্নীতিতে প্রধান উপদেষ্টার পরোক্ষ সহায়তার ইঙ্গিত দেন সাবেক এই সচিব। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো কথা বলতে নিষেধ করেছেন তারেক রহমান, তাই তিনি তাকে নিয়ে কিছু বলতে চান না। তবে ৮ উপদেষ্টার দুর্নীতির বিষয়টি ডক্টর ইউনূস জানেন, কিন্তু কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি। দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টাদের দুর্নীতির কথা বলার সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক বলে হাততালি দেন। শুধু দুর্নীতির অভিযোগ করেই থামেনি জনাব সাত্তার। বলেছেন কিভাবে দুর্নীতিটা হচ্ছে, বলেছেন ৮ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলিও হয় না। কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দর্শক, জনাব সাত্তার এখানে নিয়োগ ও বদলি বাণিজ্যকে ইঙ্গিত করেছেন। যদিও তিনি কোনো উপদেষ্টার নাম বলেননি, তারপরও গত কয়েক মাসের খবরগুলো পর্যালোচনা করলে তিনি কোন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন তা বোঝা যায়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির তথ্য এসেছে সংবাদ মাধ্যমে। এ বিষয়ে দুদকের তদন্তও চলছে। আব্দুস সাত্তার তার পরের কথার ইঙ্গিতটা অনেকটা খোলাসাও করেছেন। বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নূরজাহান বেগম কি চালাতে পারেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো কি ঠিক হচ্ছে?
বর্তমান সরকার উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার বাইরে উপদেষ্টা আছেন 22 জন। আব্দুস সাত্তারের দাবি সত্যি হলে উপদেষ্টা পরিষদের প্রায় 35% ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। অথচ সর্বোচ্চ সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু এক বছরে খোদ উপদেষ্টারাই মেতে উঠেছেন দুর্নীতির মহোৎসবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি উল্টো বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুস সাত্তার। বলেন, এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নামজারিতে 30 লাখ টাকা চেয়েছেন। ঢাকার আশেপাশের একজন ইউনো একটি কারখানার লেআউট পাশ করতে 20 লাখ টাকা চেয়েছেন। দর্শক, শুরু থেকে খোদ প্রধান উপদেষ্টাকে ঘিরিয়ে চলছে নানা ধরনের বিতর্ক। স্বার্থের বহুমুখী সংঘাতে জড়িয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের বিরুদ্ধে মামলা বাতিল, রায় প্রত্যাহার থেকে শুরু করে ব্যক্তিগত বিদেশ ভ্রমণকে রাষ্ট্রীয় সফর হিসেবে দেখানোর যেন প্রতিযোগিতায় নেমেছেন তিনি। গত বছরের 8ই আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন থেকে চলছে তার আইনি অব্যাহতি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এভাবেই প্রমাণ করে চলছে তারা পরোয়াহীন বলেই গত সেপ্টেম্বরে ঘোষণা দেওয়ার পরও এখনো সম্পদের হিসেব দেয়নি কোনো উপদেষ্টা। প্রশ্ন হলো, জবাবদিহিতাকে পায়ে মারিয়ে চলা অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি চলবে কতদিন? সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছেন। তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পরপর গোপনে বৈঠকও করেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এই অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসাই আমলা বিদ্রোহ এবং নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে, সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন 46 জন সচিব এবং অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক। এদের কেউ কেউ আওয়ামী লীগ পরিবারের সদস্য, জামাতা কিংবা আত্মীয় স্বজন। একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। অনুসন্ধানে আরো জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন আরো 11 সচিব আছেন যারা ওএসডি হিসেবে চাকরিতে বহাল আছেন। দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অর্থবিত্তের মালিক। এরা অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্বে ফিরে আসার চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। এদের অনেকেই ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। প্রশাসনে তাদের অতীত কর্মকাণ্ড দলদাস প্রকৃতির। আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কিছুই তারা বুঝতেন না। এদের অবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠাতে না পারলে এরা রাজনৈতিক নেতৃত্বকে বশীভূত করে চোরাই পথে আবার ফিরে আসতে পারে। 2014 ও 2018 সালের ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে, কিন্তু 2024-এর ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনো বহাল আছেন। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে 2026-এর নির্বাচন পরিচালনা সহজ হবে না, কারণ তারা সচিবালয় সহ অন্যান্য সরকারি দপ্তরে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছেন। তার কিছু কিছু আলামত দৃশ্যমান। গণ অভ্যুত্থানের পর 2024 সালের 5 আগস্ট পরবর্তী এক বছরে উচ্চ পদে নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহী ও সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন। হাসিনা সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী কর্মকর্তা ঐক্য সহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিয়তে দায়িত্বে থেকে কাজ করে যাচ্ছেন। সরকারের অন্তত 4 জন উপদেষ্টা আছেন যারা তাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছেন। সচিবালয় নির্ভরযোগ্য সূত্র জানায়, 5 আগস্ট 2024-এর আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তাদেরকেই এখন পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছেন। অন্যদিকে 5 আগস্ট 2024 পরবর্তী সময় যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং 17 বছর বঞ্চিত এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরবর্তী পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে না। গত 3 দিনে এনসিপি থেকে 6 জন নেতা পদত্যাগ করেছেন। এই ঘটনাটি এনসিপির জন্য খুবই স্কেয়ারি এবং ভীতিকর বিষয়। এই জন্যই ভীতিকর, এই কমিটিগুলো এনসিপির একেবারেই প্রাথমিক কমিটি, একেবারেই কোর নেতাদেরকে নিয়ে সাজানো কমিটি। অর্থাৎ এই কমিটি থেকেই পরবর্তীতে আহ্বায়ক কমিটি হবে। সেই কমিটির লোকেরাই যদি পদত্যাগ করেন, বুঝে নিতে হবে এনসিপির রাজনৈতিক এক ধরনের দেউলিয়াত্ব হচ্ছে এটা। কেননা আপনার প্রাথমিক কমিটির নেতারা যদি পদত্যাগ করে ফেলেন, সেখান থেকে আপনি আহ্বায়ক কমিটিতে যাবেন, তো এই পদটা আপনার জন্য একটু কঠিন হবে। পাশাপাশি এনসিপির নেতাদের হঠাৎ করে কেন তারা হচ্ছে এরকম পদত্যাগ করছেন? সিলেটে একজন যিনি শহীদ পরিবারের জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার পতনের জন্য, সেই পতন আন্দোলনে একজন সাংবাদিক শহীদ হয়েছেন সিলেটে তুরাব নামে। তার পরিবারের তার ভাই হচ্ছে সেই এনসিপিতে তিনি পদ পেয়েছিলেন, এনসিপি থেকে তিনি পদত্যাগ করেছেন, অর্থাৎ খুবই সিগনিফিক্যান্ট শহীদ পরিবারের একজন। মাদারীপুরে একসঙ্গে 4 জন নেতা পদত্যাগ করেছেন। ওইখানকার যে পদত্যাগটা সেটা খুব ইন্টারেস্টিংলি, তারা এনসিপি থেকে পদত্যাগ করে তারা ক্ষমা চেয়েছেন। এমন ভাবে ক্ষমা চেয়েছেন যেন তারা এনসিপিতে যোগ দিয়ে ভুল করেছে এবং তারা তাদের এলাকাবাসীকে বলেছেন, এলাকাবাসীর উদ্দেশ্যে, যে আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। পাশাপাশি চট্টগ্রামের একজন নেতা পদত্যাগ করেছেন। এখানকার যে প্রাথমিক যে কমিটি, এই কমিটির মূলত নেতাগুলো হচ্ছে প্রধান সমন্বয়কারী, অর্থাৎ ওই এলাকার জন্য সমন্বয়কারী, তারপরে তার ওই সমন্বয়কারী সহকারী হিসেবে যুগ্ম সমন্বয়কারী, এরপরে কয়েকজন সদস্য। খুব বড় কমিটি না, 15-20, কোথাও 30, কোথাও 35, এরকম করে এই উপজেলা সাইজ অনুযায়ী কোথাও কোথাও তো তারা নেতাই পায়নি। এর আগেও হচ্ছে অনেকজন পদত্যাগ করেছেন। কিন্তু যখন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এনসিপির প্রায় পুরো কেন্দ্রীয় নেতারা যখন সারা দেশে
পদযাত্রা করে এলেন। এই পদযাত্রা করার পর এনসিপির নেতারা উদ্যমী হওয়ার কথা ছিল, এনসিপির নেতারা দলীয় স্পিরিটে আরো বেশি কাজ করার কথা ছিল এবং দলের সঙ্গে আরো বেশি এঙ্গেজড হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে এনসিপি থেকে ইতিমধ্যেই 6 জন পদত্যাগ করেছেন। এই সিগনিফিকেন্ট বা এই পদত্যাগের বার্তাটা কি দিচ্ছে এনসিপিকে? আপনি দেখেন কিছুদিন আগে 5 আগস্ট প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একেবারে স্পেসিফিক টাইমলাইন ঘোষণা করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং এই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। সর্বশেষ সিএসসি যিনি আছেন নাসিরউদ্দিন, তিনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। যদিও আমি প্রেডিকশন করেছিলাম ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে নির্বাচন হবে, তবে না, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে। প্রথম সপ্তাহে তো অনেকে বলছেন 5 তারিখ। এই যে নির্বাচনের ঘোষণাটা এলো, ঘোষণা আসার পরে মূলত এনসিপিতে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং জেলা পর্যায়ে যেসব নেতারা রয়েছেন তাদের অনেকেই পদত্যাগের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। আরো পদত্যাগের ঘোষণা আসবে, এটা আপনারা কনফার্ম থাকেন। ইতিমধ্যেই 3 দিনে 6 জন পদত্যাগ করেছেন এবং যারা করেছেন প্রাথমিক কমিটির নেতা, যেই কমিটি এনসিপির পরবর্তী কমিটি অর্থাৎ ওই জেলায় আহ্বায়ক কমিটি ফিক্সড করবে, সেই আহ্বায়ক কমিটি ওই জেলায় 2 বছরের জন্য পার্মানেন্ট কমিটি চুজ করবে। বুঝতে পারতেছেন? মানে এই কমিটিটা এখন যে সমন্বয় কমিটিটা দেওয়া হচ্ছে, এটা একেবারে প্রাইমারি কমিটি, একটা দলের জন্য একেবারে বেসিক। আপনি যখন একটা দল গঠন করবেন, তাও আবার অভ্যুত্থানের স্পিরিট নিয়ে আপনি যখন আন্দোলন করবেন, যখন জুলাই আগস্ট আন্দোলনে আপনি বলছেন আপনার পেছনে লাখ লাখ নেতা কর্মী মাঠে নেমেছিল, আপনি দাবি করছেন ওই মানুষগুলো আপনাদেরই ছাত্র জনতা, সেই মানুষগুলোকে নিয়ে আপনারা রাজনীতি করছেন, কিন্তু দেশের 64টা জেলায় আপনারা প্রতি জেলায় 10 জন করে লয়াল নেতা পান নাই যারা হচ্ছে আপনাদের জন্য কাজ করবে। খুবই মানে ইন্টারেস্টিং এবং এনসিপি নেতারাও হয়তো ভিতরে ভিতরে তারা এইসব বিষয়গুলো ভাবছে। আমি প্রায় প্রতিদিন এনসিপি নেতাদের এই যে 1-2 দিন পর পরই আমার এই চ্যানেলে আমি এনসিপি নেতাদেরকে নিয়ে নানান ধরনের ভিডিও বানাই, এটা এনসিপিকে এক ধরনের সতর্ক করা। আপনি দেখেন এনসিপি এখন পর্যন্ত প্রায় অনেকগুলো উপজেলা জেলাতে কমিটি দিয়েছে, সেই সব কমিটিতে থেকে প্রতি কমিটি থেকে 1 জন 2 জন 5 জন কোথাও সমান হারে পদত্যাগ করেছে। সর্বশেষ 3 আগস্ট তারা যে শহীদ মিনারে যে এই প্রোগ্রামটি করেছে, সমাবেশটি করেছে, সারা মাস তারা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা পদযাত্রা করে এলো। এরপরে তারা এই সারা মাস এটার ঘোষণা দিয়ে রাখলো, তারা এই শহীদ মিনারে তারা ইশতেহার ঘোষণা করবে অন্তত প্রতি উপজেলা থেকে 10 জন, প্রতি জেলা তো 64টি জেলা, 64টি জেলা থেকে প্রতিটা উপজেলা থেকে 10 জন করে লোক আসলে কত মানুষ হইতো? কম করে 50,000 মানুষ হইতো। কিন্তু তারা প্রতিটা উপজেলা থেকেও 10 জন করে মানুষ আনতে পারেনি, জেলা থেকেও 10 জন আনতে পারছে কিনা এটাও সন্দেহ। ওইখানে কতজন মানুষ হয়েছে খুব মানুষ ভালো করে জানে। তবে নির্বাচনের ঘোষণা স্পেসিফিক হওয়ার পর, নির্বাচনের একটা টাইম লাইন এবং কবে নির্বাচন হচ্ছে স্পষ্ট আমরা এটা জানার পর এনসিপির মধ্যে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। এনসিপির কেন্দ্র নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়েও এখনো আলোচনা চলছে এবং প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের দিক থেকে। এবং এনসিপির ভেতরে আমি একেবারে নিশ্চিত যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কি করবে না এটা নিয়ে তাদের মধ্যে ব্যাপক আলাপ চলছে। আরেকটা কথা, এই যে পদত্যাগ করছে কি শুধু নির্বাচনের ঘোষণার কারণে, কিংবা ধরেন যে স্থানীয় নেতাদের মধ্যে তো একটা ভয় আছে যে নির্বাচন এলে তাদের বিএনপির সঙ্গে ফেস করতে হবে। বাংলাদেশের রাজনীতি শিষ্টাচার এরকম যে আপনি নির্বাচনে যখন প্রার্থী দিবেন, আপনি গণসংযোগ করতে যাবেন, অমুকে আপনাকে বাধা দেবে, তমুকে আপনাকে বাধা দেবে। বাধা দেওয়ার এই যে ক্ষেত্রটা, এটা তৈরি হয়েছে কেমনি সেটারও প্রেক্ষাপট রয়েছে। আপনি দেখেন এনসিপির নেতারা যখন বিভিন্ন জায়গায় পদযাত্রা করতে গেছেন, প্রথম দিকে তাদের পদযাত্রাটা খুবই সুন্দর হচ্ছিল, এরপরে একে একে তারা হচ্ছে গোপালগঞ্জে গিয়া হচ্ছে শেখ মুজিবের কবর রচনা করে দিচ্ছে, মুজিববাদকে মুর্দাবাদ করে দিচ্ছে। ঠিক আছে, আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করেছে, আপনি সেখানে দাঁড়িয়ে এটা বললেন এবং শেষ পর্যন্ত আপনারা তো একটা হামলার মুখোমুখি হইলেন। আপনারা কক্সবাজারের চকরিয়া গিয়ে সালাউদ্দিন আহমেদকে হচ্ছে আপনারা গডফাদার বলছেন, মাফিয়া বলছেন, বিভিন্ন স্থানে গিয়ে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কেন্দ্রে আবার জামাত শিবিরের সঙ্গে আপনারা এক ধরনের দ্বন্দ্ব লাগছে। তো যখন নির্বাচন আসবে, যখন আপনারা ওপেনলি কাজ করবেন, তখন এই দ্বন্দ্বগুলো নিয়ে আরো ক্লাশ তৈরি হইতে পারে। জাস্ট স্থানীয় নেতারা এই নিয়ে ভয় পাচ্ছে। পাশাপাশি আমি আরো একটা কারণ ফাইন্ড আউট করেছি, নেতাদের উপর স্থানীয় নেতাদের বিশ্বাস উঠে গেছে। আপনি যদি তুরাবের ভাই যিনি পদত্যাগ করেছেন তার কথাবার্তাগুলো শুনেন, মানে এনসিপি কে তিনি গুনছেনই না এখন আর। তারপরে আপনার চিটংয়ে যিনি যুগ্ম সমন্বয়কারী যিনি পদত্যাগ করেছেন তার কথাবার্তা, মানে মাদারীপুরেরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। মাদারীপুরে যারা পদত্যাগ করেছেন তারা রীতিমতো ক্ষমা চেয়েছেন, আমি সেটা নিয়ে একটু বলবো। তো নেতাদের উপরও এই তৃণমূলের নেতা কিনা এখনো বলা যাচ্ছে না, হয়তো কাউকে জোর করে কিংবা হচ্ছে কেউ হয়তো এলাকায় দাপট দেখানোর জন্য এই দলে এসেছে, সেটা হইলেও হইতে পারে, যেহেতু এনসিপি এখন সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। সেই জায়গা থেকে এই যে নেতাদের উপর বিশ্বাস উঠে যাওয়ার কারণটা কি? 5 আগস্ট একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। সেই গুরুত্বপূর্ণ দিনে এনসিপির গুরুত্বপূর্ণ 5 জন নেতা ঢাকায় না থেকে তারা কক্সবাজার চলে গেলেন ভ্রমণ করতে। যখন আপনার তৃণমূলের নেতারা দেখতেছেন যে হচ্ছে আপনি এরকম একটা সিরিয়াস দিনে এরকম একটা নন সিরিয়াস কাজ করছেন, যখন আপনার কাছে 4 আগস্ট ঘুরতে যাওয়ার অপশন ছিল, যখন আপনার কাছে 6 আগস্ট ঘুরতে যাওয়ার অপশন রয়েছে, আপনি চলে গেলেন 5 আগস্ট। আপনি তো সরাসরি ওই প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে যে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সেটা সরাসরি আপনারা একটা ঘোষণা দিয়ে বলতে পারতেন যে আমাদেরকে প্রপারলি দাওয়াত দেওয়া হয় না, কিংবা আমরা সরকারের এই প্রোগ্রামটা বয়কট করলাম, যেমনটা বয়কট করেছেন আব্দুল হান্নান মাসুদ। আপনারা সেটা করেননি, আপনারা চলে গেছেন কক্সবাজার। এটা তো আপনাদের নেতাদের কাছে একটা বার্তা গেছে, আপনাদের নেতারা তো বুঝতে পারছে যে আপনারা যে কোনো সময় সিরিয়াস বিষয় রেখে আপনারা পালাইতে পারেন। ভাই আপনি এটাকে যেভাবে ইন্টারপ্রিট করেন, আপনি যেভাবে এটাকে দেখেন যে আমি হয়তো খুবই সরলীকরণ করছি, কিন্তু আপনার তৃণমূলের নেতাটা কিভাবে এটাকে সরলীকরণ করবে আপনি এটা একবার ভাবেন নাই? যে আপনি সিরিয়াস দিনে আপনি কক্সবাজার চলে যাচ্ছেন, তার মানে আপনি যে কোনো আরো সিরিয়াস ইস্যুতে আপনি কি করবেন সেটা নিয়ে আপনি এগুলো তো গুনবেনই না।
দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।